আপনাদেরকে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, এখানে এগুলি পাবেন প্রত্যেকটা। আমি আচ্ছা সার্ভাইভ আসছে, আচ্ছা ওনারটা আমি দিয়ে দিচ্ছি বলে সমস্যা। আপনারা যারা, আমি আই থিঙ্ক আপনাদের দুইটা ক্লাস পেয়েছি তাই না, নাকি একটা, একটু জানাবেন। আচ্ছা যেটাই হোক, আমি আবার প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে, যেহেতু অনেকদিন হচ্ছে ক্লাস। স্যার ২টা। থ্যাংক ইউ। আমি প্রথম থেকে একটু স্টার্ট করছি, ঠিক আছে, মানে একটু রিভিউ দিয়ে। আই ডোন্ট থিঙ্ক আজকে নতুন কিছু পড়াবো, তো বেশি টেনশন নিয়েন না। আমি জানি, আগে বলে দিচ্ছে যে দুপুর ২টায় অনলাইন ক্লাস করতে খুব বিরক্ত লাগার কথা, এটা আমিও ভালো মতোই জানি, টেনশন নিয়েন না, ঠিক আছে। সো মানে জাস্ট একটু রেসপন্ড করিয়েন মাঝে মধ্যে, আর ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি পরে আপনার টাইম মতো দেখেন। বাট মানে একেবারে ঘুমিয়ে যান না আর কি, কেমন, মানে একটু থাকিয়েন, বেশিক্ষণ লাগাবো না, don't worry, ঠিক আছে। আচ্ছা, এসডিএলসি স্টেপস কেমন, এর আগে এগুলো তো, আচ্ছা এটি করার আগে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট বোর্ডটা আমি এখানে ড্র করছি, এটা দেখতে পাচ্ছেন কিনা একটু বলুন। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এগুলি দেখা যাচ্ছে। আচ্ছা আমি হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব, এই হোয়াইট বোর্ডে যা করি, ঠিক আছে। তো এখানে হচ্ছে মানে আমি ড্র করবো আর কি, যা যা লাগবে দরকার। তো আমরা যদি শুরু করি, আমার কথা কোনো পর্যায়ে না শুনলে আমাকে একটু জানেন, ঠিক আছে, বা ইয়ে আর কি, ওকে, বা কোয়েশ্চেন থাকলেও ইন্টারাপ্ট করি, অসুবিধা নেই। আচ্ছা, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, আমরা তো দেখেছিলাম যে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদের কি জন্য লাগে। প্রাইমারিলি আমাদের লাগে বিকজ আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, মানে একটা সিস্টেম টাইপের কিছু, এখন সিস্টেম বলতে আচ্ছা, আমরা যখন কোনো একটা সিস্টেম ডিজাইন করি বড়সড়, তখন হচ্ছে এখানের মধ্যে অনেকগুলো রিকোয়ারমেন্টস থাকে। রিকোয়ারমেন্টস গুলা বলতে আমরা কি বুঝাচ্ছি, মানে আমাদের ধরুন আমরা যদি এক্সাম্পল ধরি, ধরুন আমরা পাঠাও অ্যাপটাকেও ডিজাইন করছি, কেমন। এখন এটার জন্য কিছু জিনিস মাথায় রাখা লাগবে, প্রথমত হচ্ছে আপনার লোকেশনটা অ্যাকুরেট হতে হবে, তারপর হচ্ছে আপনার ফুড অর্ডারটা কিভাবে প্রসেস হবে এটা মাথায় রাখতে হবে, তারপর আপনার ফুডটা কিভাবে প্রিপেয়ার হবে এটা মাথায় রাখতে হবে, কেমন। আরো কথা আছে এখানের মধ্যে, আপনার যদি কোনো কারণে রিফান্ড হতে হয় সেটা কেমনে ব্যবস্থা করবে। যেমন এগুলো আপাত দৃষ্টিতে ছোটখাটো লাগলো, এগুলো কিন্তু এক একটা অনেক বড় বিষয়। যেমন আপনার লোকেশন জিনিসটার ভিতর আমরা দেখতে পারি, এখানে চাইলে আমরা অনেক কিছু করতে পারি, যে মানে একদম প্রিসাইজ লোকেশন দেওয়া। ধরুন একটা, আপনারা যদি ফুড পান্ডায় দেখেন, দেখবেন যে হোম লোকেশন আছে, অফিস লোকেশন আছে, এরকম অনেক কিছু, মানে আপনি দরকার মতো চেঞ্জ করতে পারবেন আপনার। আবার আমি যদি ফুড অর্ডারে দেখি, অর্ডারে তো আমাদের কার্ট আছে, তারপর বিভিন্ন টাইপের ধরুন অর্ডারের কতটা অর্ডার, নাম্বার অফ অর্ডারস এক্সেট্রা থাকে। তো সবকিছু মিলিয়ে মোটামুটি আমার অনেক রকম হতে পারে অর্ডার। তবে প্রিপারেশনের সময় কিভাবে ফুড প্রিপেয়ার করা হচ্ছে এটা। আর রিফান্ড ইস্যুটা অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখেন আপনার এমন তো হতে পারে যে আপনি অনলাইনে ডেলিভারি দিলেন, আপনার খাবার আপনার কাছে পৌঁছাই নেই, ডেলিভারি ম্যান খেয়ে ফেলেছেন, খিদে পেয়েছিল। এখন এটা কিভাবে জানবে অ্যাপটা যে অ্যাকচুয়ালি আপনি খেয়েছেন, নাকি আপনি পান নাই, নাকি ডেলিভারি ম্যান মেরে দিয়েছে। তো যেমন ফুড পান্ডাতে এই জিনিসটা নিয়ে অনেক ঝামেলা হয়, মানে বিভিন্ন ফুড গ্রুপে থাকলে দেখবে। তো এগুলো হ্যান্ডেল করা, এগুলো অ্যাপের মধ্যে থাকতে হয়। তো তার মানে আমার বিভিন্ন প্রকার ব্যবস্থাগুলা বেসিক্যালি অ্যাপ্লিকেশনে থাকবে। এখন এক একটা পার্ট আমি যে ডিজাইন করব, এগুলো তো আমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে যে আমি জাস্ট স্ট্রেট আপ ডিজাইনিংয়ে চলে গেলে হবে না, আমাকে মাথায় রাখতে হবে যে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা। এগুলি করার জন্য আমার মেনলি হচ্ছে যে এই একটা স্টেপের মধ্যে দিয়ে যায় যে কোনো সফটওয়্যার বানানোর সময়। এটার প্রাইমারি স্টেপ হচ্ছে 7টা, কিন্তু আমাদের এখানে 9টা দেওয়া আপনাদের এখানে। তো এখানের মধ্যে এই 2টা হচ্ছে এক্সট্রা, 1 আর 9 নাম্বার আর কি। তো মেনলি এটাকে বলে এসডিএলসি। এসডিএলসি, এসডি মানে এসডিএলসি মিনিংটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ঠিক আছে। ব্যান করতে পারছি না, এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট
লাইফ সাইকেল তার মানে আপনার প্রত্যেকটা সফটওয়্যারটা শুরু করা থেকে শেষ করা পর্যন্ত পুরো লাইফ সাইকেলটা এখানে থাকবে। আচ্ছা, একটা ছোট্ট কোয়েশ্চেন করছি, একজন আনসার দিলে হবে। আমাকে জাস্ট এটা বলেন, যেমন এই যে আমি রিফান্ডের কথাটা বললাম, এই জিনিসটা মানে ধরুন রিফান্ড তো অ্যাকচুয়ালি প্রথমে হয় না, পরে হয়, মানে একটা বানানো সবকিছুর পর। এই জিনিসটা এখানে কোন স্টেপের মধ্যে পড়তে পারে ইউজুয়ালি? কোনো আইডিয়া আছে আপনাদের? আচ্ছা, আমি বলে দিচ্ছি। মেইনটেনেন্স। মেইনটেনেন্স, ওকে, একটা ইয়া, বাট অ্যাকচুয়ালি মেইনটেনেন্সে তো পড়বে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লাস্টে হ্যাঁ, পোস্ট ইমপ্লিমেন্টেশনের মেইনটেনেন্স এটাতেই হবে। কারণ হচ্ছে আপনার কিন্তু রিফান্ড কখন হয়, লাস্টে হয় না, মানে একটা অ্যাপ বানানোর পর ওটাকে মেইনটেইন করার সময় তো রিফান্ডের কেসটা আসে। মানে শুধু অর্ডার দেওয়ার সময় তো অ্যাকচুয়ালি ওই জিনিসটা প্রথমে থাকবে না, এটা হচ্ছে লাস্ট স্টেপের একটা অংশ। কেমন? তো গুড আনসার, জাস্ট এমনি এটা একটা কোয়েশ্চেন। এখন হচ্ছে আপনাদের বিভিন্ন ডায়াগ্রাম আছে, আপনারা প্রথম 4টা স্লাইড অলরেডি অনেক ডায়াগ্রাম পড়ে আসছে। এখানে হচ্ছে আমরা যেগুলি গ্রিন কালার করা সেই ডায়াগ্রামগুলো মেনলি দেখবো। কেমন? তো এখানে ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, স্টেট সিকোয়েন্স, তারপর ডেভেলপ, ঠিক আছে? তো এগুলো একটা একটা দেখার সময় ফার্স্ট হচ্ছে এখানে সিআরসি ডায়াগ্রাম আসে, ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেশন ডায়াগ্রাম। এটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা ক্লাস ডায়াগ্রামটা দেখবো ফার্স্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা তো আই থিঙ্ক সবাই ক্লাস জিনিসটা পড়েছি। দাঁড়াও, আমি একটু মেসি করে দেখি হোয়াইট বোর্ডে, লাইনে নিয়ে আসি। আমরা সবাই তো ক্লাস পড়েছি তাই না, মানে যেটা হচ্ছে যে এমনিতে জাস্ট ক্লাস যেটাকে বলা হয়। তো এখানে ক্লাস হচ্ছে যে মানে আমার একটা ব্লু প্রিন্ট অ্যাকচুয়ালি। যেমন আপনাকে বলে, আপনার কাছে যদি একটা রেসিপি থাকে, তাহলে আপনি ওটা থেকে কি, ধরুন আপনার কাছে কোনো ধরুন বললাম একটা বিরিয়ানি রেসিপি আছে, এই রেসিপিটা যদি থাকে তাইলে তো আপনি অ্যাকচুয়ালি খেতে পারবেন না, আপনাকে এখান থেকে এরপর কি জিনিসটা কুক করতে হবে, মানে বানাতে হবে। বানানোর পর তারপর কি পারবেন আপনি, একটা বোলের মধ্যে ধরুন মানে খাবারটা পাবেন, তাই তো? এখন এইখানে খাবার যেটা পাবেন, এই জিনিসটা কেমনে ইয়ে করবেন, একটা সেকেন্ড। কিন্তু আপনি যদি ক্লাস ডায়াগ্রামে এই জিনিসটা দেখেন, ক্লাসটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল একটা ব্লু প্রিন্ট থাকবে প্রথমে। ব্লু প্রিন্টটা দিয়ে যেটা বোঝানো হয় যে আমার একটা ক্লাসের ভিতর বেসিক্যালি কি কি ভেরিয়েবল থাকবে, কি কি মেথডস থাকবে, সবগুলো বোঝানো হয়। এখন আমার শুধু ভেরিয়েবল আর মেথডস কেন, জিনিসটা হচ্ছে আমি যদি ধরুন একটা ইয়া কি একটা কোড লিখি, ধরুন এখানে হচ্ছে যে সাপোজ আমি বললাম একটা শেপের কোড লিখছি, কেমন? তো আমার কোড এভাবে লিখতে হয় না, ধরুন ক্লাস শেপ লিখলাম, তারপর এভাবে দিয়ে আবার ব্র্যাকেট দিলাম, এরপর এখানে লেখা লাগবে না বিভিন্ন জিনিসগুলো, ধরুন এখানে প্রাইভেট ভেরিয়েবল কি দিয়ে এখানে লেখা লাগবে, ধরুন ইন্টিজার এক্স ওয়াই, তারপর এখানে আবার পাবলিক লেখা লাগবে। তো এভাবে করে করে যাবে, তাই না? এখন জিনিসটা কিন্তু অনেক বড়সড় হয়ে যায়, মানে জিনিসটা হয়তো এখন লাগছে না, কিন্তু যখন আমার আলটিমেটলি অনেক বড় হবে জিনিসটা, তখন এই জিনিসটা দেখতে এবং দেখে কাউকে বুঝাতে অনেক সমস্যা হয়। এখন আমরা তো কোড করি ঠিক আছে, বাট একটা কোডের দিকে তাকিয়ে কোডটা বুঝে কিন্তু বেশ কঠিন। এর থেকে আমাদের জন্য ভালো হয় জিনিসটা কোনো কিছু ছবি দিয়ে যদি বুঝে, তো জিনিসটা আমাদের জন্য মাচ মোর বেটার হয়। কেমন? এখন আমি আপনাকে মুখে বলা যে এখানে 4টা কালো বল আছে আর 2টা লাল বল আছে, এর থেকে আপনি কিন্তু ছবি দেখে মাছ মোর তাড়াতাড়ি ধরতে পারবেন। এরকম হচ্ছে যে কোনো ক্লাসের ক্ষেত্রে আপনি জিনিসটাকে যদি কোনোভাবে ভিজুয়ালি নিয়ে আসতে পারেন, আমাদের জন্য খুবই সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমাদের ক্লাস ডায়াগ্রামটা আসে। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আগে এই পার্টটা আমাকে বলুন আপনার। জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝেন, আপনারা আমাকে আগে এটা বলেন ক্লাসে পরে কারা জয়েন করেছেন? আমি রোল কল করেছিলাম, মানে কেমন, তো কারা এটা পান নাই আমাকে এটা বলেন। স্যার আমি পাই না। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রেস করলেই হবে, ঠিক আছে। That's it.
না, সার্ভারটা আপনারটা আমি মার্ক করেছি, আপনারটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আর ওকে এলা, স্যার। তাই তো? ওকে, ঠিক আছে। আপনারা হ্যান্ড ডাউন করেন। আমরা back করি। Sorry. আচ্ছা, as I was saying, এখানের মধ্যে এখন ক্লাস ডায়াগ্রামে এখানের মধ্যে হচ্ছে আমরা যদি একটা এবার ডায়াগ্রাম আকারে জিনিসটা আঁকি, যেটা হবে এখানে হচ্ছে এভাবে জিনিসটাকে দেব। এবার এটা দুইটা সেকশনে ভাগ করা হয়। আমার প্রথম জায়গায় থাকবে হচ্ছে ভেরিয়েবলস, আর সেকেন্ড সেকশনে থাকবে হচ্ছে যে মেথডস। এই কথাটা বুঝছেন? ফার্স্ট একদম উপর থেকে। ভেরিয়েবলস, এখন এখানে আমি কি করব, সুন্দর করে ভেরিয়েবলস গুলো লিখবো। লিখবো বলতে জিনিসটা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে, দাঁড়ান আমি এটা দুইটা আলাদা সেকশন। স্যার হ্যাঁ, বলেন। স্যার আমরা তো এগুলো আগে না পড়েছিলাম, পড়েছি তো। আপনাদের তো ইয়া অনেকে রিক্যাপ মানে এটা করতে শেষ বলেছে। হয় নাই আর কি। বুঝিনি, ক্লাস আবার একটু বলুন। ডায়াগ্রামটা ক্লাস ডায়াগ্রামটা হচ্ছে শেষ হয় নাই, আরো বাকি আছে তাই না? আমার অ্যাকচুয়ালি মনে নাই আমি কতদূর পড়িয়েছিলাম, যেহেতু অনেকদিন আগে হচ্ছে, এই কারণে জিজ্ঞেস করেছি। বাট আমি প্রথম থেকে আবার পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আপনার কি কোয়েশ্চেন আছে কোনো, নাকি কোনটা ইয়া করতে? না না স্যার, আমি মানে ভাবতেছিলাম আর কি, যেটা তো আগে পড়েছি আবার হ্যাঁ, এটা পড়াচ্ছেন। আগে পড়িয়েছি, হ্যাঁ এটা আগে পড়িয়েছি, বাট ওই যে অনেকদিন হয়েছে, অনেকে রিভিউ চাচ্ছিল তো, এই কারণে। জি জি ঠিক আছে। স্যার। জি আচ্ছা, ব্যাক টু দ্য টপিক। তো ভেরিয়েবলস ফার্স্টে। তো ভেরিয়েবলস এখানে আছে, সেটাকে আমরা ফার্স্টে কি করব, মানে উপরেরটা ভেরিয়েবলস এর জন্য আমি দুইটা আলাদা করে দেখাই, দুইটা বক্স। ওকে, তো ভেরিয়েবলস এর এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভেরিয়েবলস এ ফার্স্টে আমার এখানে কতগুলো আইডেন্টিফায়ার থাকে। আমি প্লাস দিব যদি আমি চাই হচ্ছে যে এটা পাবলিক বোঝাতে, আর মাইনাস দিব যদি আমি চাই হচ্ছে সেটা প্রাইভেট বোঝাতে। কেমন? এখন এটা হচ্ছে আপনার এখানেও আছে, দেখেন এই যে ভিজিবিলিটি, এই জায়গাটায় দেখছেন এই দুইটা লাইন, প্লাস হচ্ছে পাবলিক, মাইনাস হচ্ছে প্রাইভেট। ভেরিয়েবল যেভাবে করে ওভাবে। আর প্রোটেক্টরের জন্য কি হ্যাশ। কেমন? আর এই প্যাকেজের এটা লাগবে না, এটা হচ্ছে মেইনলি পাইথনের জন্য, এটা টেনশন নিতে হবে না। তার মানে আমাদের বেসিক্যালি তিনটা, তাই না? এই তিনটা থাকবে। ওকে, এতটুকু তো গেল। এখন হচ্ছে আমাদের কিভাবে লিখবো জিনিসটাকে। দেখেন, আমার যদি মাইনাস থাকে তার মানে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমার প্রাইভেট ভেরিয়েবল। আর দেখেন এতে টাইপগুলো হচ্ছে লাস্টে লেখা, মানে আমার কোন টাইপের স্ট্রিং। কেমন? তার মানে এটা কি, একটা ভেরিয়েবলের নেম হচ্ছে মেক, সেটার টাইপ কি স্ট্রিং। একটা ভেরিয়েবলের নেম হচ্ছে মডেল, সেটার টাইপ কি স্ট্রিং। এগুলি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা জিনিসগুলো করতে পারবো। তো আমরা তাহলে ফার্স্টে কি লিখবো, আমরা এইটা ফলো করবো সবসময়। দেখেন নেগেটিভ দিয়ে, আচ্ছা আমি কোলন আগে দিয়ে দিয়েছি, এটা এটা আপনারা দিলেও সমস্যা নেই, বাট এমনি করেন আর কি। দেখেন, তো ধরুন এখানে আমি চাচ্ছি এটাকে পাবলিক রাখতে, তাহলে এভাবে লিখবো। এরপরে কি দিয়ে, কোলন দিয়ে আমি লিখবো এটা টাইপ। ধরুন আমি চাচ্ছিলাম এটা ইন্টিজার টাইপ, তাহলে ইন্টিজার লিখবো। এরপর আমি যদি চাই একটা প্রোটেক্টেড ভেরিয়েবল হবে, ধরুন ফুয়েল লিখলাম। এরপর এটাকে ধরুন আমি স্ট্রিং টাইপ করে দিলাম। ঠিক আছে, আর আমি ধরুন চাই নেম, এবং এটা শুধু এক ক্যারেক্টারের চাচ্ছে, এটা হচ্ছে ক্যারেক্টার করে দিলাম। আর এটা হচ্ছে কি প্রাইভেট। তো এই জিনিসটা কি বুঝছেন, মানে ভেরিয়েবলস গুলো প্রথম উপরের সেকশনে কিভাবে লিখবো। ওকে, এরপর আসছে মেথডস। মেথডসটা হচ্ছে সেম ভাবে কিন্তু আমার আইডেন্টিফায়ার থাকবে, কারণ প্রাইভেট পাবলিক তো মেথডসও হতে পারে। তো আপনারা এখানে দেখেন, দেখেন এখানে প্লাস আবার আছে, চাইলে এটা নেগেটিভও করা যায় যদি আপনি প্রাইভেট রাখতে চান। কেমন? যেমন আমরা অনেকগুলো মেথড এমন হতে পারে, একটা মেথড আরেকটাকে কল করে, এরকম থাকে না ক্লাসের ভিতর, মানে এমন একটা মেথড যেটা অন্য আরেকটাকে কল করে। তো তাহলে আমার যেটা সব থেকে পরে কল হচ্ছে সেটাকে পাবলিক রেখে ভিতরে সবগুলো প্রাইভেট করে দিলাম। যেমন ওরকম করতে পারি আমি চাই, বুঝছেন? তো ওটা একটা ওয়ে করার।
তারপর এটা করার পর হচ্ছে মেক ফুয়েল এক্সেট্রা। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি মেথডস এর ক্ষেত্রে করি তাহলে আমি সেম ভাবে প্লাস মাইনাস এভাবে হ্যাশ এগুলো দিব। কেমন? দেওয়ার পর এখন হচ্ছে আমি কি করব দেখেন, সেম ভাবে ফার্স্টে কি লিখেছিলাম ভেরিয়েবল নেম, এখন ফার্স্টে কি লিখবো মেথডের নেম। এখন এখানে একটা কথা আছে, আমি মেথডের নেম যে লিখবো এটার পরে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে। তো আমি মেথডের নেম ধরুন দিলাম সাপোজ হচ্ছে কুক দিলাম এখনের জন্য। এখন এখানে আমি প্যারামিটার নিব, আমার প্যারামিটার গুলো কিন্তু এখানে লিখে দিব দেখেন। ইন স্পিড ইড, তার মানে এই জায়গাটার ভিতর আবার যেটা লিখবেন সেটা উপরের কনভেনশনটা ফলো করবে। তো ধরুন আমি কুকের ভিতর আমার হচ্ছে ইনগ্রিডিয়েন্টের নাম হবে, সেগুলো হবে স্ট্রিং। তাহলে এখানে নাম হবে ইনগ্রিডিয়েন্ট নাম দিলাম এবং এটার টাইপ কি স্ট্রিং, বুঝছেন? এবং এখানেই শেষ না, এটার কিন্তু একটা রিটার্ন টাইপ থাকবে দেখেন, একটা কোলন দিয়ে সেটা লিখে দিব। এটা ধরুন আমি এটার রিটার্নটা কোনো কারণে ইন্টিজার দিতে চান না, তাহলে ইন্ট লিখে দিব। তাহলে এই একটা লাইন থেকে আপনি কতগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছে দেখেন। ফার্স্ট অফ অল আপনি সেকেন্ড এটার কালারটা চেঞ্জ করুন। আপনি ফার্স্টে এখান থেকে পাবেন যে লেজার পয়েন্ট আছে আচ্ছা থাক, এটা থেকে পাবেন আপনি এটার আইডেন্টিফায়ার কিরকম, মানে এটা পাবলিক নাকি প্রাইভেট নাকি কি। এখান থেকে আপনি পাচ্ছেন মেথডটার নাম, এইখান থেকে আপনি পাচ্ছেন মেথডটার প্যারামিটারগুলো, প্যারামিটারের মধ্যে প্যারামিটারের নামও পাচ্ছেন, প্যারামিটারের টাইপও পাচ্ছেন। এখান থেকে পাচ্ছেন আপনি রিটার্ন টাইপ। তাহলে একটা লাইন থেকে আপনি 4টা ইনফরমেশন অ্যাটলিস্ট পাচ্ছেন। তো এবার বুঝতে পারছেন এই জিনিসটা মাচ মোর কনসাইজ, মানে দেখে সাথে সাথে বোঝা যায়, ইজিয়ার না? এই কারণে হচ্ছে আমরা ক্লাস ডায়াগ্রাম ইউজ করি। আমার কথাটা কি আপনারা বুঝছেন? এটা বলেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝে থাকেন, হ্যাঁ, ক্লাস ডায়াগ্রাম এখানে হলো। এবার হচ্ছে আমরা একটু স্লাইডটা একটু করে এখানে কি আছে, এই যে এটা গেল। এবার আপনারা কি এটা অ্যাক্সেস করতে পেরেছেন সবাই? এটা আগে বলেন, ইয়া থেকে ইএলএমএস থেকে একটু ঢুকে দেখেন তো এটা পাচ্ছেন কিনা সবাই। ড্রাইভ লিংক একটা দিয়েছে। জি স্যার, পেয়েছি। ওকে, ঠিক আছে। এখন দেখেন ক্লাস ডায়াগ্রামের রিলেশনশিপ আছে কিছু। তো রিলেশনশিপ 3 রকম হয়, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, রিয়েলাইজেশন। কেমন? এত কিছু না করে আমরা ডিরেক্ট এটাতে আসি, এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবে। একটু শুনেন তাইলে আই থিঙ্ক বুঝে যাবে। এখানে ফার্স্ট অফ অল একটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে এরকম ডায়মন্ড লাস্টে এটার মাথায় দেখেন, এটা একরকম লাইন। আবার আরেকটা লাইন আছে হচ্ছে ড্যাশ লাইন, বাট সামনে সাদা কালার। আর লাস্ট লাইন হচ্ছে যে মানে মেইনলি যেটা হচ্ছে অ্যারো দিচ্ছে। আর 4 নাম্বার লাইন হচ্ছে কোনো অ্যারো ছাড়া জাস্ট একটা লাইন। এই 4টা অ্যারো কি দেখতে পাচ্ছেন আপনারা? এটা বলুন আগে। জি আমি স্যার। 4টা অ্যারো আঁকি আলাদাভাবে আপনাদের জন্য। একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আর আরেকটা হচ্ছে জাস্ট এমনি একটা দাগ। ঠিক আছে? এই 4 রকম লাইন আছে আপনাদের। এখন চারোটার কিন্তু অ্যাকচুয়ালি মিনিং আছে, এগুলো এমনি এমনি দেওয়া হয় না, এটা আমরা একটু বুঝি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আপনি যদি কখনো কোনো অর্ডার না দেন আপনার কাছে কি রিসিপ্ট কখনো আসবে? মানে কোনো অর্ডারের রিসিপ্ট আসার কথাই তো না, তাই না? অর্ডার না দেন তো স্বাভাবিকভাবে একটা অর্ডার রিসিপ্ট কখনো এক্সিস্ট করবে না যদি আপনি অর্ডারই না দেন। কেমন? জিনিসটা অনেকটা এরকম টাইপের যে মানে ধরুন কোনো জায়গায় মেঘ নাই তাহলে সেখানে বৃষ্টি তো হবে না, তাই না? মানে কিছুটা মেঘ তো থাকতে হবে বৃষ্টি হওয়ার জন্য। মানে মেঘ যদি নাই থাকে তাহলে বৃষ্টি নেই। জিনিসটা এভাবেই যে আপনার যদি অর্ডার ডিটেল থাকা লাগে, কেমন, তাহলে অবভিয়াসলি একটা অর্ডার থাকতে হবে। এটাকে বলে রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন মানে আপনার কোনো একটা জিনিস এক্সিস্ট করবে যদি অন্যটা থাকে, ওইটা না থাকলে কখনো এই জিনিসটা এক্সিস্ট করবে না। আমার কথাটা কি বুঝছেন নাকি আবার বলবো? একটু বলেন।
আচ্ছা আবার বলি আমি। অর্ডার ডিটেল হচ্ছে আমার একটা অর্ডারের বিভিন্ন ডিটেলগুলো। এখন আমি যদি কখনো অর্ডার নাই দিই তাহলে তো অর্ডার ডিটেল এক্সিস্ট করা পসিবল, তাই না? কিন্তু আমি কোনো একটা অর্ডার দিলাম, তার অর্ডার ডিটেল কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। মানে আমি ধরুন রিসিপ্ট দেই নাই, কিন্তু কোনো একটা রিসিপ্ট যদি থাকে ওটার অর্ডার অবভিয়াসলি থাকবে। মানে কোনো একটা রিসিপ্ট আছে কিন্তু ওইটার কোনো অর্ডার নেই, এরকম কখনো হবে না। তার মানে আপনার এই অর্ডার ডিটেলটা যদি থাকতে হয় সবসময় অর্ডারটা থাকা লাগবে। তার জন্য দেখেন ডায়মন্ডটা কোন সাইডে, যেটা সবসময় থাকবে মানে যেটা বেশি ভ্যালুয়েবল ডায়মন্ডটা ওটার দিকে দেখেন। এবার বুঝছেন কিনা একটু বলুন। জি স্যার। এটা হচ্ছে আপনার রিয়েলাইজেশন প্রথমটা, কেমন? তো এটা এখানে লেখা আছে, চাইলে পড়িয়ে এই যে এখানে লেখা আছে, বাট এখানে মানে অনেক লেখা তো এই কারণে পড়ার থেকে বরঞ্চ আমি মুখে বলে দিই। আচ্ছা, অ্যাসোসিয়েশন যেটা এমনি দেখ সেটা হচ্ছে একটার সাথে আরেকটা জাস্ট কোনো একটা সম্পর্ক, বাট কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট এরকম না। যেমন দেখেন এখানে স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে একটা দাগ দেওয়া আছে স্ট্রেট লাইন। এখন স্টুডেন্ট থাকলে ইনস্ট্রাক্টর থাকতে হবে, ইনস্ট্রাক্টর থাকলে স্টুডেন্ট থাকতে হবে, এরকম কোনো কিছু কিন্তু না। কেমন? যেমন দেখেন আমি যদি আপনাদের নাও পড়াই আপনারা কিন্তু স্টিল স্টুডেন্ট, কেমন? আবার আমি ধরুন মানে আপনারা ধরুন ক্লাসে আসলেন না, তাও কিন্তু আমি টিচার। মানে জিনিসটা কিন্তু কোনোটার উপর ডিপেন্ড হয়ে থাকছে না, কিন্তু একটা রিলেশন তো আছে যে স্টুডেন্ট টিচারের ক্লাস অ্যাটেন্ড করে, টিচার স্টুডেন্টের ক্লাস নেয়। এই কারণে যেহেতু কোনো ডিপেন্ডেন্সি ছাড়া একটা রিলেশন জাস্ট একটা দাগ দিয়ে দেখানো হয়। জিনিসটা কি বুঝছেন? এ দেখেন কাস্টমার আর অর্ডারের মধ্যে, কারণ কি কাস্টমার কি দেয়? অর্ডার দেয়, এবং অর্ডার কার থেকে আসে? কাস্টমার থেকে আসে। এই কারণে এই দাগটা একদম স্ট্রেট একটা দাগ। বুঝছেন জিনিসটা? ওকে, স্যার এখন এটা আবার একটু বলেন। হ্যাঁ শিওর। আচ্ছা আমি যেটা বলছিলাম, ধরুন আপনার এমন এমন অনেক রিলেশন তো থাকে মানে ইয়ার মধ্যে আর কি, ক্লাস ডায়াগ্রামে বিভিন্ন ক্লাসের মধ্যে যে এটা কোনো ডিপেন্ডেন্সি না। মানে যেমন আমরা অর্ডার ডিটেল কি বললাম, অর্ডার যদি এক্সিস্ট না করে, সরি, তাহলে অর্ডার ডিটেলের এক্সিস্ট করা পসিবল না, এটা বললাম না জিনিসটা? তো এরকম যদি হয় জিনিসটা, কিন্তু আমার তো কাস্টমার আর অর্ডারের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। আমার অর্ডার থাকতে হলে কিন্তু কাস্টমার থাকতে হবে এমন না। অর্ডার কোনো কোম্পানিও দিতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আবার আমার কাস্টমার হতে হলে কিন্তু অর্ডার দিতে হবে এমন না। মানে আপনি কি দোকানে সবসময় অর্ডার দেন গিয়ে? মানে এমনও তো হয় অনেক সময় অনেক দোকান থেকে আমরা দেখে আসি জিনিস জাস্ট মানে ঘুরে ফিরে, কিন্তু তাও তো আমরা পসিবল কাস্টমার, তাই না? তো তার মানে এখানে কোনো ডিপেন্ডেন্সি রিলেশন নেই। তার জন্য এটা হচ্ছে জাস্ট একটা দাগ দিয়ে কানেক্টেড। বুঝছেন আমার কথাটা এখন? জি ওকে, স্যার। আচ্ছা। এরপর হচ্ছে এখানে দেখেন, এটা তো গেল। এবার হচ্ছে এই অ্যারোটা দেখেন, এটা হচ্ছে ইনহেরিটেন্স। সরি, আচ্ছা আমরা কি ইনহেরিটেন্স পড়েছিলাম মানে কোনো না কোনো কালে বা সিরিয়াল লাইফ? যদি একটু বলি মানে ইনহেরিটেন্স কি মনে আছে আপনাদের? জি স্যার, জাভাতে ছিল। আচ্ছা আমাকে কি এক্সপ্লেন করতে পারবেন? না করতে চাইলে অসুবিধা নেই, বাট কেউ চাইলে বলতে পারে। ঠিক ভুল হলে কোনোটা অসুবিধা নেই, আমি এমনিও বলবো আবার। আচ্ছা আমি বলছি, ইনহেরিটেন্স হচ্ছে আপনার যে ইনহেরিট করে আর কি কোনো একটাকে। তো আমার এমন এমন অনেক ফিচার থাকে যেটা আমি বারবার প্রত্যেকটা ক্লাসে করার থেকে একটা বড় ক্লাস থাকবে সেটা থেকে ইনহেরিট করে ছোট ক্লাসে নিয়ে আসবো, তা আমার বেটার। কেমন? তো আমার হচ্ছে পার্সনের মধ্যে হচ্ছে একটা পার্সন তো অনেক কিছু হতে পারে। একটা পার্সন একটা ডক্টর হতে পারে, একটা স্টুডেন্ট হতে পারে, একটা টিচার হতে পারে, কেমন? একটা ধরুন মিলিটারি পার্সন হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু ওটার একটা স্পেসিফিক মানে ছোট একটা অংশ পার্সন। তার মানে একটা পার্সনের ভিতর যা যা থাকবে একটা স্টুডেন্টের ভিতর ওই সবগুলো থাকবে না, এটা তো থাকবে। ধরুন আপনি স্টুডেন্ট, আপনার ব্যাগে অলমোস্ট সবসময় হচ্ছে খাতা কলম এগুলো থাকবে, কিন্তু একজন ডক্টরের ব্যাগে কি খাতা কলম এগুলো সবসময় থাকবে? ইউজুয়ালি না, তাই না? কিন্তু উনি আর আপনি দুজনেই তো পার্সন। ডিফারেন্সটা হচ্ছে দুইজন দুই রকম ইনহেরিটেন্স, কেমন? কিন্তু আপনার সুপার ক্লাসটা সেম। মানে এটা পার্সন হচ্ছে এখানে সুপার ক্লাস, আর স্টুডেন্ট হচ্ছে আমার সাব ক্লাস। তো আমি সবসময় অ্যারোটা এমন ভাবে দিব, তো ওপেন থাকবে হচ্ছে যেটা সুপার ক্লাস সেদিকে,
আর সাব ক্লাস হচ্ছে ইনহেরিট করবে। এতটুকু কি বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তো তাইলে এখানে হচ্ছে আমার ইনহেরিটেন্সের যে জিনিসটা সেটা এখানে চলে আসছে। এখন এটার কোনো এখানে আছে কিনা দেখেন। আচ্ছা দেখেন, আপনার পেমেন্ট আছে, যে পেমেন্ট তো অনেকভাবে হতে পারে। আমি ক্যাশ দিয়ে পেমেন্ট করতে পারি, আমি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি, আমি চেক লিখে পেমেন্ট করতে পারি। এখন তিনোটার মধ্যে কোন জিনিসটা কম? প্রত্যেকটা আপনাকে একটা সংখ্যা লিখতে হয় বা একটা সংখ্যা উঠে না ফোনের মধ্যে, মানে এটা তো অ্যামাউন্ট আপনার সবগুলোর কেসেই থাকবে, ক্রেডিট কার্ড ইউজ করেন, ক্যাশ, চেক, যেটাই। কিন্তু প্রত্যেকটার মধ্যে অ্যামাউন্ট থাকলেও জিনিস তো ডিফারেন্ট, মানে কাজ করে। ক্যাশ মানে কি? ক্যাশ হচ্ছে আপনার হাতে হার্ড ক্যাশ। ক্রেডিট কার্ড হচ্ছে আপনার নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট, অনেক কিছু থাকে, এটা তো ক্যাশের মধ্যে আবার থাকে না। আবার চেকের মধ্যে কি থাকে? ব্যাংকের নাম থাকে, আপনার নাম থাকে, আইডি থাকে, এক্সেট্রা। তো তার মানে তিনটা ডিফারেন্ট, কিন্তু তিনটার মধ্যে একটা জিনিস কমন, তিনটা হচ্ছে টাকা পেমেন্টে ইউজ করা। এই কারণে দেখেন আমরা কি করেছি, একটা ইন্টারফেস, যেটা আপনার জাভায় করেছেন, এখানে হচ্ছে জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে দেখেন, মানে এটা ওরা ছোট তাড়াতাড়ি লিখতে গিয়ে জিনিসটা করেনি, সেখানে হচ্ছে এটা কিন্তু একটা ভেরিয়েবল, কিন্তু এখানে মানে এটা পাবলিক নাকি প্রাইভেট, আবার এটা টাইপ কি কিছু লিখে দেয়। পরীক্ষা করার সময় আপনারা সুন্দর করে লিখবেন, ঠিক আছে? নইলে অ্যাকচুয়ালি বোঝা যায় না। যেমন এখানে তো আপনাদের নিজেরও কনফিউশন হবে বোঝার সময়। তো এটা ইন্টিজার টাইপ ধরে নিলাম আমরা। তো এখান থেকে সবগুলা কি দেখেন, অ্যারোটা কার দিকে আসছে, মানে এই সাদা অ্যারোটা হচ্ছে এই এই ইন্টারফেসের দিকে। তার মানে এটা কি? এটা হচ্ছে সুপার ক্লাস, আর এগুলো কি সাব ক্লাস। এটা কি বুঝছেন? এবার বলেন। জি স্যার। ওকে, এরপর হচ্ছে আর কোনটা ছিল, আর একটা ছিল, এটা গেল স্ট্রেট লাইন, গেল এমনি অ্যারোটা সম্ভব। এটা দেখেন, আচ্ছা, তো এটা এত বেশি লাগবে না। এটা হচ্ছে এমনি অ্যারো, জাস্ট এটা হচ্ছে একটার সাথে আরেকটা রিলেশন একটা যদি থাকে, তাহলে এটা আপাতত লাগবে না, এটা তো কনফিউজ করে লাগবে। এটা দেখেন, এই জিনিসটা বুঝছেন কিনা একটু দেখেন তো। আপনাদের ইনহেরিটেন্স যদ্দূর পড়েছেন সেটার বেসিসে এই জিনিসটা বুঝতে পারেন কিনা একটু দেখেন, মানে সবাই দেখেন, কারণ এইগুলো যদি না বুঝেন পরে প্রবলেম হবে আর কি। না বুঝলে এখনই ক্লিয়ার করে ফেলা ভালো, তো আমাকে বলেন, নাইলে এটা যদি বুঝে থাকেন আমি সামনে যাবো। এটা বল। আমি কি ধরে নেবো আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার বুঝছি। সেটা তো জাস্ট এটাই না, অ্যানিমাল আছে, আর এখানে 3 টাইপ অফ অ্যানিমাল, এর জন্য ইনহেরিটেন্সের দিকে অ্যারোটা অ্যানিমালের দিকে যাচ্ছে। শুধু ইয়েস, তো এটাই একটা অ্যানিমেলের দিকে যাচ্ছে, হ্যাঁ এটাই। আর এখানে হচ্ছে আমি চাইলে কি করতে পারি, কোনোটাকে ওভাররাইড করতে পারি। এটা তো মনে আছে, মানে ফাংশন ওভাররাইড করা যায় যে, তাই না? মনে আছে আপনাদের? না থাকলে বলেন, আমি করবো, আবার বলবো। ফাংশন কিন্তু চাইলে ওভাররাইড করা যায়, এখানে করে নাই কোনোটা, বাট আমার ধরুন এখানে ইস ম্যামল আছে, এটাকে কিন্তু ওভাররাইড করা যায় চাইলে বিভিন্ন। আর এখানে দেখেন একটাতে প্লাস দিয়ে সুইম দেওয়া, তার মানে এটা কি? এটা পাবলিকলি আমি ইউজ করতে পারবো, কিন্তু ফিশের মধ্যে সুইম আবার কি? আগে হচ্ছে নেগেটিভ সাইন দেওয়া, তার মানে এটা কি? প্রাইভেট। ওকে, সো এভাবে করে জিনিসগুলো মেনটেন হবে। ওকে, এটা হচ্ছে একটা ক্লাস ডায়াগ্রামের এক্সাম্পল, মানে আপনার এই জিনিসটা কি বোঝাচ্ছে, এটা আপনি বলতে পারেন একটা ছোট্ট খাটো জুয়ের ক্লাস ডায়াগ্রাম, যেখানে হচ্ছে যে আপনার ডাক, ফিশ, জেব্রা আছে, এবং তিনোটাকে আপনি দেখেন, আপনি চাইলে কিন্তু একটা জিনিস বুঝুন। এটা তো দেখেছেন সবাই, পেজ সাইজ আছে। আচ্ছা, ওখানে ডাক, ফিশ আর কি ছিল? এ ছিল জেব্রা। তো আমি চাইলে এরকম তিনটা ক্লাস আঁকলেই চলতো না? দেখেন তো, কোনো কানেকশন ছাড়া। এটা হচ্ছে ফিশ, এটা জেব্রা, আর এটা কি ছিল? একটা ক্লাস কি ছিল? ডাক। ডাক। এই তিনটা আলাদা করে আঁকলেও তো চলতো, একটু ভেবে বলেন তো। এটাকে আমি লিখলাম ধরুন ওই যে ক্লাস ডায়াগ্রাম, এটা কি কোনো ভুল আছে? মানে ভিতরে মেথডস গুলো হবে, আমি এটা লিখিনি একে। জিনিসটা কিন্তু ভুল না, কিন্তু আপনার ঝামেলা কি হবে এটাতে বলতে পারবেন কেউ? মানে
এনি আইডিয়াস? মানে এইটা করলে তো আমার দেখেন কোনো ইনহেরিটেন্স কিছু ইউজ করতে হচ্ছে না, কিন্তু তখন ঝামেলাটা হচ্ছে আপনার প্রত্যেকটার মধ্যে এই ভেরিয়েবল গুলো আলাদা করে লিখা লাগবে, এই যে এইজ জেন্ডার এগুলো, কেমন? এখন তখন হচ্ছে আপনি এই জায়গাটা যদি একবার লিখে ফেলেন, ইনহেরিট করেন, তখন এই প্রত্যেকটা আর লিখতে হচ্ছে না, কারণ আমরা কি জানি ইনহেরিটেন্সের মাধ্যমে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আপনি যদি না লিখেন তাহলে দেখেন এখানের মধ্যে প্রতিটাই আলাদা করে লিখা লাগবে, এবং তখন যে জিনিসটা হয়, কম্পিউটার সায়েন্সের সব থেকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের একটা হচ্ছে ড্রাই প্রিন্সিপাল। এটা কি আপনারা জানেন? আপনাদের ক্লাসে মানে আবারও বলেছিলাম, কারো কি মনে আছে? এটার মানেটা কি পুরো ফর্মটা? না মনে থাকলে সমস্যা নেই, আমি জাস্ট জিজ্ঞেস করছি। ড্রাই প্রিন্সিপাল মানেটা জানেন? ওকে, এটার মানে হচ্ছে ডু নট, মানে ডোন্ট রিপিট ইয়োরসেলফ। ঠিক আছে, এটা হচ্ছে ড্রাই প্রিন্সিপাল। আপনি যদি একই জিনিস ফিশে লিখেন, একই জিনিস ডাকে লিখেন, একই জিনিস জেব্রায় লিখেন, জিনিসটা পুরো রিপিট হয়ে যাচ্ছে বারবার, তো তাইলে আপনার তো ড্রাই প্রিন্সিপাল ইয়ে হচ্ছে। তা আপনার যেটা করা উচিত, একটা সুপার ক্লাস লিখে ওখান থেকে হচ্ছে এগুলোকে সাব ক্লাস বানানো উচিত। কথাটা কি বুঝছেন? মানে ক্লাস ডায়াগ্রাম শুধু আঁকলেই হবে না, ক্লাস ডায়াগ্রাম একটু ঠিকঠাক মতো আঁকতে হবে, কারণ আপনার ক্লাস ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে তো না আপনি কোড করবেন। আপনি যদি ওখানে ভুলভাল আঁকেন, জিনিসটা আপনার মানে ঝামেলা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে বাই দ্য ওয়ে, আমি আপনাদের ক্লাস 3টায় শেষ করে দিব, কেমন? সো বেশিক্ষণ আপনাদের ঝিমাতে বা কিছু করতে হবে না, জাস্ট একটু 20টা মিনিট টেনশন। ঠিক আছে, ওকে। আর কারো আরো 10 মিনিট করার ইচ্ছা থাকলে বলতে পারেন, আমি বসে তাকে করাবো, আমারও সমস্যা নেই। দেখেন, আচ্ছা আচ্ছা, ক্লাস ডায়াগ্রাম ক্লিয়ার হয়েছে কিনা আগে এটা বলেন, পার্টটা। জি স্যার। আচ্ছা, ক্লাস ডায়াগ্রাম আমি এখন আপনারা আঁকতে দিতে পারছি না, নইলে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্র্যাকটিস করতাম আমরা ক্লাসে, মানে প্রথম সেকেন্ড দিন দিয়েছিলাম, বাট আপাতত আমি ধরলাম, বুঝছেন না বুঝলে আমাকে বলিয়েন, ঠিক আছে? আর আপনারা কি আছে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন না? আর কেউ আছেন যে হন নাই এখনো? একটু বলেন আমাকে এখানে। আচ্ছা, আমি ধরে নিলাম সবাই অ্যাড হয়েছেন, কারণ হচ্ছে কোনো প্রবলেম যদি ফেস করেন ওইখানে আমাকে জিজ্ঞেস করিয়েন ডিরেক্ট। মানে ধরুন আপনি কোনো কিছু পড়ার সময় কোনো প্রবলেম হচ্ছে, আপনি ডিরেক্ট গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাকে, মানে আমিও তো ওখানে অ্যাড আছি, আমাকে ডিরেক্ট মেসেজও করতে পারেন, কোনোটা তো অসুবিধা নেই, কেমন? কারণ আপনার স্যার একটা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা কি এখানে দেওয়া যাবে? আমি এখনো অ্যাড হইনি। আমি ইএলএমএস এ দিয়েছি মনে হয়, নাকি কোথায় দিয়েছিলাম? ইএলএমএস এ, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এখানেও, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি একটু পরে। জি স্যার। আপনি কি প্রেজেন্ট ছিলেন? আপনার প্রেজেন্ট নিয়েছেন? জি স্যার, প্রেজেন্ট ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস ডায়াগ্রাম তাহলে গেল। আচ্ছা, সিকোয়েন্স ডায়াগ্রাম কেমন? আচ্ছা, আপনি ছাড়া বাকি সবাই অ্যাড আছেন তো তাহলে, তাই না? বাকি সবারটা আমি ধরে নিলাম অ্যাড আছেন, কেউ না থাকলে হয়ে যায় না আর কি, কেমন? তাহলে মেনটেন করার সুবিধা। ওকে, অন টু দ্য নেক্সট ওয়ান, সিকোয়েন্স ডায়াগ্রাম। আমি আই থিঙ্ক এটাও আপনাদের ক্লাসে একটু করে হলেও টাচ করেছি। আমি কি ভুল বলছি নাকি ঠিক ডিরেকশনে যাচ্ছে, নাকি স্টেট ডায়াগ্রাম পড়িয়েছে আপনাদেরকে? এটা একটু বলেন। স্টেট ডায়াগ্রাম পড়িয়েছি। স্টেট ডায়াগ্রাম, আচ্ছা ঠিক আছে, ওকে। স্টেটটা দিয়ে শুরু করি আমি। আচ্ছা, স্টেট ডায়াগ্রামের একদম মেইন কথাটাই আমি বলি আপনাদেরকে, কেমন? আচ্ছা ওয়েট, 20 মিনিট ক্লাস ওটা আপনাদের সাথে হয়েছে একদিন? ওই আন্দোলনের দিন কি ক্লাস আপনাদের সাথে হয়েছিল? জি স্যার, জি লাস্ট। স্যার। ও আচ্ছা, এবার বুঝছি। হ্যাঁ, ওই দিনই তো আমি স্টেট ডায়াগ্রাম পড়িয়েছি, তাই না? এই ছোট করে, জি স্যার। ঠিক আছে, মনে পড়েছে এখন। আচ্ছা, স্টেট ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি আমার কোনো যদি স্টেট থাকে, মানে একটা সিস্টেম কিন্তু অনেকগুলো স্টেটে হতে পারে, মানে এত সিস্টেমও যেতে হবে না। আমরা যদি এই এখন ক্লাস নিচ্ছি, এটাও বিভিন্ন স্টেট করা যায়। যেমন দেখেন, আপনারা ক্লাসের আগে ফার্স্টে লিঙ্ক পাওয়া লাগে, কেমন? আচ্ছা, এরও আগে ফার্স্টে তো ক্লাস স্কেজুয়াল হতে হয়, মানে আমি যদি অনলাইনে ধরি, ফার্স্টে ক্লাস স্কেজুয়াল হতে হয়, কেমন? তারপর হচ্ছে আপনার ক্লাসের লিঙ্ক পাওয়া লাগে,
তারপর হচ্ছে আপনাদের ক্লাসে এডমিটেড হওয়া লাগে, মানে এখানে তো দেখেছেন ইয়াতে কিন্তু অটো এডমিট হয় না, মানে ম্যানুয়ালি করতে হয়। এরপর হচ্ছে আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করেন, কেমন? এক একটা কিন্তু আপনারা এক এক স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপর ক্লাসে কিছুক্ষণ ঘুমাতে পারেন, কেমন? সমস্যা নেই, উইভ অল বিন দেয়ার। তারপর ক্লাসের ধরুন অ্যাটেন্ডেন্স, ওকে দিলাম, তারপর ওকে এন্ড, কেমন? আমি ধরলাম। তাহলে দেখেন এক একটা স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে না, যে আমি ফার্স্টে স্কেজুয়েল করলাম, তাহলে এটা স্কেজুয়েলের সময় স্টেট, তারপর লিঙ্ক পাওয়ার স্টেট, অ্যাডমিটেডের স্টেট। আপনি দেখেন আপনি একটা স্টেটে থাকা অবস্থায় লিঙ্ক না পেলে আপনি কিন্তু পরেরগুলোয় যেতে পারবেন না। আবার আপনি যদি অ্যাটেন্ড না করেন তাহলে আপনার তো এন্ড আসবে না, তাই না? আবার আপনি স্কেজুয়েলের পর, কেমন, ধরুন আপনি লিঙ্ক পেলেন কিন্তু তারপর তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না, মানে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না যদি আপনি না থাকেন। অ্যাটেন্ডেন্স আপনি হয়তো ধরুন ক্লাসে আসলেন না, মানে ইয়ার কারণে নেট প্রবলেম বা কিছু, তখন মেল করলে ধরুন ওটা আলাদা কেস। তো তার মানে এক একটা স্টেটের মধ্যে দিয়ে যাওয়া যায়। তো বেসিক্যালি স্টেট ডায়াগ্রাম হচ্ছে এই জিনিসটাকে ইয়া করে আর কি, একটা স্টার্টিং স্টেট থাকে আর একটা এন্ডিং স্টেট, এর মাঝে অনেকগুলা ট্রানজিশনের মাধ্যমে স্টেটে যায়। এত কিছু দেখার এগুলো দরকার নেই, এগুলো অনেক কনফিউজিং লাগবে, এর জায়গায় আমরা ডিরেক্ট এখানে যাই। দেখেন তো ফার্স্টে দেখেন একটা স্টার্ট থাকে। স্টার্ট কি করবেন, আপনি স্টেট ডায়াগ্রাম যখনই আঁকতে বলবেন তখন আপনি ফার্স্টে স্টার্ট যেখানে করবেন সেখানে একটা এভাবে ফিল্ড সার্কেল আঁকবেন। এটা হচ্ছে ফিল করা, এই সার্কেলটা আঁকবেন। এরপর কি করবেন, আপনার হচ্ছে একদম যেখানে এন্ড হবে, মানে আপনার এটা তো অবশ্যই পরে আঁকবেন কারণ আপনি তো জানেন না আপনার এন্ড কোথায় হচ্ছে, সেখানে হচ্ছে এরকম একটা সার্কেল আঁকবেন যেটা পার্শিয়ালি ফিল, তাহলে এটা স্টার্ট, এটা এন্ড। ওকে, এবার দেখেন এখানে কি হচ্ছে, আমার একটা ইউজার ভেরিফিকেশনের স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে এখানে মধ্যে। তো ফার্স্ট হচ্ছে যে কার্ড সোয়াইপ করা হয়। দেখেন কার্ড সোয়াইপ করার পর আমার পিনের জন্য, আপনারা তো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো ইউজ করেছেন, তাই না? আমি ধরলাম কেউ না কেউ তো ইউজ করেছেন, করেছেন কেউ? একটু বলেন, কেউ কি কখনো কার্ড ইউজ করেছেন? ওকে, কার্ডে কি হয়, পেমেন্ট করার সময় আপনাকে একটা ডিভাইস দেওয়া হয় না, মানে হাতে ওই ছোট ফোনের মতো, ওটার ভিতর ওরা কার্ডটা ইনসার্ট করে অথবা উপরে সোয়াইপ করে, তাই না? তো করার পর সাথে সাথে কি পেমেন্ট হয়ে যায়? ইউজুয়ালি হয় না, মানে আমি ধরলাম বড় অ্যামাউন্টের পেমেন্ট, তখন কি চাই আপনার কাছ থেকে? একটা পিন চাই, যেটা আপনার আপনার জানা থাকে ইউজুয়ালি 4-5 ডিজিটের। তো তাহলে ওটা কি পিনের জন্য অপেক্ষা করে না? দেখেন না, পিনের জন্য ওয়েট করতে থাকে। এখন আপনি যে পিনটা এন্টার করেছেন সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আপনি যদি ভুল পিন এন্টার করেন তাহলে কিন্তু আবার পুরোটা শুরু করতে হবে প্রথম থেকে। তো তাহলে এটার উপর ডিপেন্ড করে আপনি পিন যেটা এন্টার করেছেন ওটা কিন্তু কিছুক্ষণ ভেরিফাই করে। দেখেছেন একটা গোল এভাবে ঘুরতে থাকে এন্টার করার পর, তার মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ভেরিফাই করে যে এই কার্ড এর যে নাম্বার এবং ওনার সেটার সাথে যে পিনটা দিল সেটা মিলছে কিনা, কেমন? তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমার কি হয়ে যাচ্ছে, মানে তাহলে মানে অথেন্টিকেশন হয়ে যায়, এরপর ইউজার আইডেন্টিফাই হয়ে যায়। এটা কি বুঝছেন এগুলো? মানে স্টেটগুলো একটার মধ্যে দিয়ে আরেকটাই যাচ্ছেন, বুঝছেন? আচ্ছা এটা বাদ দেন, এবার এটা দেখেন। এটা হচ্ছে যে একটা অনলাইন অর্ডারের স্টেট ডায়াগ্রাম। তো দেখেন ফার্স্ট হচ্ছে অর্ডার শুরু হয়েছে, দেখলেন সবকিছু কিন্তু এটা থেকে শুরু, মানে একদম ফিল্ড অর্ডার। তাহলে আমি অর্ডার পেলাম দোকানের, মানে আমি হচ্ছে অনলাইন দোকান, আমি অর্ডারটা পেলাম। এখন অর্ডার পেলেই কিন্তু হয় না, অর্ডারটাকে কিন্তু প্রসেস করতে হয়। প্রসেস মানে কি জানেন, যে আপনার অনেক সময় অর্ডার কিন্তু নিল, কিন্তু এরপর দেখলো যে যে জিনিসটা অর্ডার অ্যাকচুয়ালি আসছিল সেটার স্টক শেষ। মানে এটার কারণ কি হতে পারে, ধরুন আপনি যখন অর্ডার দিয়েছেন তখন একটা কপি ছিল, কিন্তু আপনার অর্ডার ওনার কাছে পৌঁছাতে পৌঁছাতে ওই কপিটা অলরেডি সেল হয়ে গিয়েছে। তখন কিন্তু অর্ডারটা আর মানে ওরা অ্যাকসেপ্ট করতে পারবে না, ওদেরকে ওটা রিজেক্ট করে দিতে হবে অর্ডার নেওয়ার পরও। তো তার জন্য এটা হচ্ছে যে আনপ্রসেসড অর্ডার, ওটা থেকে ওরা রিজেক্ট করতে পারে, কেমন? কারণ এটা রিজেকশন অনেক কারণ থাকতে পারে, ধরুন আপনাকে দিতে চাচ্ছে না, অথবা স্টকে নেই, অথবা বিভিন্ন জিনিস, অথবা আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারে। এখন অর্ডার অ্যাকসেপ্ট করলে কি আপনি জিনিসটা কি হাতে পেয়ে গিয়েছেন? না, তাই না? আপনার একটা অর্ডার অ্যাকসেপ্ট করলেই কিন্তু হলো না, যে ধরুন আপনার ফুড পান্ডায় আপনি অর্ডার দিলেন, কোনো একটা রাইডার অ্যাকসেপ্ট করবে, তাইলে কি আপনি অর্ডারটা হাতে পেয়ে যান, নাকি আপনাকে সামনে এসে দিয়ে যেতে হয় না ফুড ডেলিভারিটা, অর্ডারটা? তো তার মানে এখানে এরপর আরো অনেক কাজ আছে। এরপর হচ্ছে পেন্ডিং অর্ডার, ফুলফিলড অর্ডার। এটার মানে কি, যে আমি যদি ফুড পান্ডা দিয়ে বুঝাই, উনি একটা রাইডার অ্যাকসেপ্ট করলো, এরপর অর্ডারটার জন্য আমি বসে আছি, মানে পেন্ডিং অর্ডার হচ্ছে যে অর্ডারটা আমার কাছে না আসা পর্যন্ত হচ্ছে পেন্ডিং, মানে আমার কাস্টমারের কাছে না যাওয়ার।
আর অর্ডারটা যখন কাস্টমারের কাছে পৌঁছাবে তখন কি অর্ডারটা ফুলফিল হয়ে যায়। কারণ আমি যদি ক্যাশ অন ডেলিভারি ধরি তাহলে আমার কাছে তো অ্যাকচুয়ালি অর্ডারটা ফুলফিল কতক্ষণ হবে না, যতক্ষণ না পর্যন্ত ক্যাশটা আমার হাতে আসবে না। আর আমার ক্যাশ কখন হাতে আসবে? কাস্টমারের হাতে প্রোডাক্ট। তো তাহলে এটা হচ্ছে একটা স্টেট ডায়াগ্রাম আর কি, কেমন? এবং আমরা যদি একটু দেখি, এটা আমি তখনও বলেছিলাম, দেখেন এগুলো এক একটা হচ্ছে ভার্বের মতো। চেকড, চেকড, রিসিভড, দেখলেন? আইটেম নট প্রসেসড, সাম আইটেম অ্যাভেলেবল, কেমন? অল আইটেম অ্যাভেলেবল। তার মানে এগুলো এক একটা মানে কাজ বোঝাচ্ছে। কাজের পর যে স্টেটটাই থাকবে, যে অর্ডার অ্যাকসেপ্ট করার স্টেট, অর্ডার রিজেক্ট করার স্টেট, এগুলো হচ্ছে আমার এই ট্রায়াঙ্গুলার বক্সগুলোর মধ্যে লিখেছে। এটা কি বুঝছেন? এটা একটু বলুন জিনিসটা। হ্যালো, জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এগুলো হচ্ছে স্টেট ডায়াগ্রাম। আপনাদের পরীক্ষা হচ্ছে জাস্ট স্টেট কোনো একটা মানে কোনো কিছু একটা দিয়ে স্টেট ডায়াগ্রাম আঁকতে বলা হবে। ওটার বিভিন্ন হতে পারে, একই সিচুয়েশনে সুইম লাইন ডায়াগ্রাম হতে পারে, স্টেট ডায়াগ্রাম হতে পারে, যে কোনো কিছু পারে। কেমনে হবে? ধরুন আপনাকে সাপোজ, এটা মানে আমি ক্লাসে ওই দিন এটা আপনাদের বলেছি নাকি অন্য সেকশনকে বলেছি মনে নেই, আপনারা ঢোকার সময় সোয়াইপ করেন না ইউজুয়ালি ওই জায়গাটায় একটা। জি স্যার, আমাদের বলছেন। হ্যাঁ আপনাদেরই বলেছে। আমার অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যায়, কারণ দুইটা সেকশন তো আপনাদের এক্স্যাক্টলি একই পড়া চলছে, তো কোন সেকশনে কোনটা বলে এই কারণে মনে থাকে না। তো সোয়াইপিং এর ক্ষেত্রে যে প্রসেসটা হয় সেটাকে কিন্তু আপনারা ইজিলি স্টেট ডায়াগ্রাম, সুইমলাইন ডায়াগ্রাম যে কোনোটা আঁকতে দিতে বলা যায়, কারণ হচ্ছে ওটার সাথে আপনি অভ্যস্ত। এবং ওটাকে আপনি চাইলে আরো বাড়াতে পারেন, ওটা ক্লাস ডায়াগ্রামও বানানো যায়, যে আপনি ওটাকে যদি কোড করতে হতো কি কি কোড করা লাগতো ক্লাসে, ওই জিনিসগুলো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম এক্সেট্রা, স্টেট ডায়াগ্রাম, যা প্রশ্ন আসে সেই অনুসারে জাস্ট আনসার করবে। ওকে, আচ্ছা আমরা সিকোয়েন্সটা দেখি। আচ্ছা সিকোয়েন্স পাইবে আপনাদের ধরা হয়নি, এটা আমাকে ঠিক মতো বলুন, তাই না? সিকোয়েন্স কি হয়েছে? আচ্ছা আমি ধরে নিলাম স্যার, হয় মনে নাই, হয় না। হয়েছে। আচ্ছা আমি শুরু করছি, সমস্যা নেই। দেখেন, আচ্ছা স্টেট তো হচ্ছে আমি এক এক স্টেটে আছে। আপনার একটা সিকোয়েন্স আছে না, সিকোয়েন্স হওয়ার যে একটা ইভেন্টের উপর কোনটা হবে এরকম কিন্তু অনেক সিকোয়েন্স থাকে। তো আমার একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো না করলে আবার আমাদের ঝামেলা হয়, বা একটা জিনিস অ্যাকচুয়ালি ঠিক মতো হয় না। তো আপনি ধরুন একটা ইয়া কোড করছেন, আমি যদি ফর এক্সাম্পল ধরি, আম, ধরুন অনেকে তো এরকম প্রজেক্টে এভাবে করে যে ওই টিচার স্টুডেন্ট কোর্স বেসড মানে কোনো ওয়েবসাইট তৈরি করার ট্রাই করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে, মানে যেখানে কোর্স নিতে পারবে টিচাররা, তারপর স্টুডেন্টরা তাদের ইচ্ছা মতো ইএলএমএস এর ক্লোন টাইপের আর কি, ওই টাইপের। তো আমি যদি ওটা ধরি, ওখানের মধ্যে আপনার একটা সিকোয়েন্স আছে না, যে আপনি একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে তারপর অ্যাপ্রুভাল দেওয়া হবে, এরপর আপনি একটা মেবি সেমিস্টার ফিটি দিবেন কিছু ওই কোর্সের জন্য, এরপর আপনি এডমিট হবেন, এরপর ক্লাস করবেন, পরীক্ষা দেবেন, এভাবে। তার মানে একটা কিন্তু সিকোয়েন্স আছে। আপনি এমন না যে সেমিস্টার ফি ফার্স্টে দিয়ে দিলে আপনাকে কোর্সে নিয়ে নিবে, আপনার হচ্ছে কোর্সে ভর্তি হতে হবে, তারপর বাকিগুলো করতে হবে, এভাবে জিনিসগুলো চলবে। তো এখন ইন দ্যাট রিগার্ড তাহলে আমার কিন্তু একটা সিকোয়েন্স মেনে চলছে। তাহলে সিকোয়েন্স ডায়াগ্রাম বেসিক্যালি হচ্ছে আমার কোন অর্ডারে ইভেন্টগুলো চলবে সেটা। এখন এখানে বেশ কিছু জিনিস আছে, অ্যাক্টর ট্যাক্টর এগুলো দেখা লাগবে না, এত করতে হবে না। এটা আমি আপনাদেরকে ডিরেক্ট বুঝাই কি হচ্ছে, দেখেন। আচ্ছা এটা হচ্ছে একটা ব্লাড দেওয়ার মানে সিকোয়েন্স ডায়াগ্রাম আর কি, মানে একটা ব্লাড ডোনেশন, কি বলবো, ব্লাড ডোনেশন সিস্টেম টাইপের। আচ্ছা আপনারা কি কেউ কখনো ব্লাড দিয়েছেন? মানে এখানে একটু বলেন তো, অ্যাকচুয়ালি কেউ আছেন যে ব্লাড দেন রেগুলারলি? জি স্যার। আচ্ছা আপনি কি বাঁধন বা সন্ধানী এই দুইটার নাম কোনোটা শুনেছেন? ব্লাড গ্রুপ মানে ব্লাডের। জি স্যার। আচ্ছা তো এরা হচ্ছে যে মানে ব্লাড ম্যানেজ করার জন্য খুব বড় দুইটা গ্রুপ আর কি এরা, কেমন? আমিও রেগুলারলি ব্লাড দিয়ে, আমি হচ্ছে বাঁধনের সাথেই মানে কানেক্টেড ছিল। তো ওরা কি করে মানে আপনার অ্যাকচুয়ালি ব্লাড ধরুন আপনি দিতে চাচ্ছেন, এটা আপনি এখন একজন ব্লাড চাচ্ছে, ওদের মধ্যে কানেকশন কেমনে করবেন? মানে এই জিনিসটা তো ধরুন কেউ উত্তরার মধ্যে কারোর ব্লাড লাগবে, ধরুন এ নেগেটিভ, আপনার ধরুন এ নেগেটিভ ব্লাড আছে, কিন্তু আপনি কেমনে জানবেন উত্তরায় কারোর লাগবে? স্বাভাবিকভাবে ফেসবুক গ্রুপ টুপ এভাবে তো হবে না। এই জিনিসটা ইউজুয়ালি হয় যে বাঁধন বা ফেসবুক গ্রুপ বলতে নিজের কমিউনিটির মধ্যে হলে অনেক তাড়াতাড়ি হয়, বাট
ওয়াইড স্প্রেড ধরুন ওভাবে হয় না। তো বাঁধন সন্ধানী এরা কি করে, আপনার নাম্বার টাম্বার নিয়ে রাখে, ওরা একটা ডাটাবেস রাখে যে আপনি কয় মাস পর পর ব্লাড দিবেন, মানে 4 মাস পর পর। তো ওরা আপনাকে জিজ্ঞেস করে আপনি রেগুলার ব্লাড দিতে ইচ্ছুক কিনা। তো আপনার 4 মাস হলো যদি দেখে আপনার ব্লাড গ্রুপের সাথে কারোরটা মিল আছে, আপনাকে কল দিয়ে বলে যে এখানে ব্লাড দিতে পারবেন কিনা, এভাবে। এখন এই যে আপনার একটা ডেটাবেস রাখবে, ওটার জন্য ফার্স্টে কি করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না, তাই না? নইলে আপনার ইনফো কোত্থেকে পাবে, মানে সন্ধানী বলেন বাঁধন বলেন। এই জন্য দেখেন ফার্স্ট হচ্ছে এন্টার ইউজার ইনফো, এরপর একটা কনফার্মেশন আসছে, দেখেছেন? এভাবে এগুলো ধরবেন কি এক একটা স্টেপ। দেখেন আমার ইউজার আছে, আমার রেজিস্ট্রেশন আছে, আমার সার্চ ফিচার আছে, ডোনেট ফিচার আছে, আপডেট ফিচার আছে, কেমন? মানে এক একটা কাজ। তো আমি যদি রেজিস্টার করতে চাই, জিনিসটা কার থেকে শুরু হবে? ইউজার থেকে না? কারণ ইউজার তার ইনফোটা দিবে। এখন ইউজার ইনফো দেওয়ার পর জিনিসটা কি হতে পারে, কনফার্ম হতে পারে অথবা রিজেক্ট হতে পারে। আমার এখানে রিজেকশনটা দেখায়নি এই ডায়াগ্রামটায়, বাট রিজেক্ট যদি হতো তাহলে কি এই পাশে আরেকটা বক্স থাকতো এবং সেখানে রিজেক্ট যেত। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু দেখায়, সিকোয়েন্স ডায়াগ্রামে ফ্লোটা কিন্তু সবসময় এরকম হয়। দেখেন ধরুন আপনার এখানে একটা অ্যারো আছে, কেমন, এখান থেকে তারপর আপনার পরের অ্যারোটা কিন্তু কখনো উপরে হবে না, এইভাবে হবে না, ঠিক আছে? এই জিনিস কিন্তু কখনো সিকোয়েন্স ডায়াগ্রামে হয় না। সিকোয়েন্স ডায়াগ্রাম সবসময় নিচের দিকে চলতে থাকে, মানে সিকোয়েন্সটা এটা হবে না। আপনার এর পরের অ্যারোটা ধরুন এখানে আরেকটা আছে, এটাতে যদি যায় তাও নিচে দিয়ে যাবে, বুঝছেন? তার মানে 1 নাম্বার ইভেন্ট কোনটা, এটা, এটা 2 নাম্বার। এরপর এখান থেকে যদি আরেকটা যায় ধরুন এটা 3 নাম্বার। এই জিনিসটা কি বুঝছেন সিকোয়েন্স ডায়াগ্রাম কেন বলে এটাকে? এখন মানে ইভেন্টের সিকোয়েন্স দেখাচ্ছে, এইটা একটু ক্লিয়ার হওয়া লাগবে। এটা বুঝছেন কিনা বলেন, নইলে আমি আবার রিপিট করছি। হ্যালো, সবাই ঘুমিয়ে পড়লে তো হবে না, একজন একটু কিছু বলেন। আমি অনেক বুঝছি কষ্টে স্যার। জেগে আছি আপনাদের জন্য। আচ্ছা দেখেন, আচ্ছা এটা গেল, এখানে গেল, এইখানে গেল। এখানে একটু আপনার আগে কি একজন রিপ্লাই দিচ্ছিল অনেকবার, মানে অনেকক্ষণ, উনি মনে হয় ঘুমিয়ে পড়েছে। সমস্যা নেই, আমার কোনোটাই ইয়া নেই। না, আপনিও ঠিক আছে, আরো একজন ফিমেল কে ছিল, উনি এখন চুপ হয়ে গেছে। আচ্ছা আমি আপনাদের সাথে মজা করছি, বাই দ্য ওয়ে, কেউ মাইন্ড সবাই করিয়েন না। আছি। হ্যাঁ, কেউ মাইন্ড করিয়েন না, ঠিক আছে? দেখেন, আচ্ছা তো তাইলে আমার সিকোয়েন্স এভাবে গেল। তো আমি যেটা বুঝাচ্ছিলাম যে আপনার রিজেকশনের ক্ষেত্রে ধরুন আপনার এখানে হচ্ছে ইউজার আছে, কেমন, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন, এখানে হচ্ছে ধরুন রিজেক্ট, ঠিক আছে? এখন আপনার এখানে ফার্স্টে কোনো ইভেন্ট শুরু হলে এভাবে দেয় দাগটা, ঠিক আছে? তো শুরু হলো, আমি কি ফার্স্টে দেখবো যে আমার ইনফো দিব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, কেমন? তাহলে ইনফো দিলাম। এখন আমার যদি ইনফো ভেরিফাই করে, কেমন, ধরুন আমার একটা ডাটাবেস আছে, ওটাতে ইনফো ভেরিফাই করবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে এখানে একটা ডেটাবেস লিখলাম, ধরুন ডেটাবেস, কেমন? তো আমার ইনফোটা ফার্স্টে এখানে ভেরিফাই করবে না যে আমি আছি কিনা, কেমন? এখন ভেরিফাই করে ওরা দেখলো যে আমি নাই অ্যাকচুয়ালি, মানে আমি এই বাঁধনের মেম্বার না, আমি ব্লাড দিতে চাচ্ছি, রেজিস্টার করতে চাচ্ছি, বাট ধরুন আমি মানুষ না, আমি রোবট, কোনো কারণে ক্যাপচায় ফেল করলাম, তাহলে এটা কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে না? এই যে, কিন্তু আমার যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে কি হবে, এটা অ্যাকসেপ্ট হবে না, তাহলে তখন কি হবে, ডাটাবেস থেকে এখানে এলো যাবে যে অ্যাকসেপ্ট। দেখলেন? দেখেন সিকোয়েন্সটা কিভাবে যাচ্ছে, ফার্স্টে এই অ্যারোটা, এটার একটু নিচে কিন্তু 2 নাম্বার অ্যারোটা, এটার নিচে 3 নাম্বারটা, এটার নিচে 4 নাম্বারটা। এটা বুঝছেন কিনা আবার বলুন। ওকে, এই ফ্লোটা বুঝছেন? এটা বলে যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত বক্স রাখবে, কেমন? এর থেকে যেমন দেখেন এই বক্সটা আমি পুরোটা কিনি, কারণ পুরো জায়গাটাই তো এটা নাই, কেমন? তো এইখানে এটাই বুঝিয়েছে বেসিক্যালি। তো আমি ফার্স্টে রেজিস্টার করলাম, এখন দেখেন সার্চ করলাম ডোনার লিস্ট, আমি যদি মানে কারা কারা ডোনার আছে সেটা বের করতে চাই, আমাকে সার্চ করতে হবে। তো ফার্স্টে সার্চ করব, এরপর আমাকে এটা কি করবে, একটা লিস্ট রিটার্ন করবে, কাকে, ইউজারকে রিটার্ন করবে। তারপর দেখেন আমি যদি ডোনার ইয়া করতে চাই, মানে ডোনেট করতে চাই, একটা ডোনার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট ডোনার করলাম, কিসের জন্য, ডোনেটের জন্য, দেখলেন? এই কারণে এখানে একটা ছোট বক্স আসছে, ডোনেট থেকে নেবে। আর যদি আমি ডোনার সিলেক্ট করি তাহলে কি ডোনেশন কনফার্মেশন হবে যে জি আপনি ব্লাডটা দিবেন।
আর এরপর হচ্ছে আমার কি লিস্টটা আপডেট করতে হবে না। ধরুন কেউ ব্লাড দিল, এরপর আপনি তাকে পরদিন আবার ব্লাড দিতে পাঠালেন, সে তো মারা যাবে। কারণ 4 মাসের আগে তো দেওয়া যায় না, মিনিমাম 3 মাস লাগে। কেমন ইটস মানে গুড ওয়েট করা। আপনি তো ডাটাবেস আপডেট করেন নাই। তো ধরুন ও ফার্স্ট টাইম ব্লাড দিল, ও জানে না যে 3 মাস পর পর দিতে হয়। আপনি ওকে ব্লাড দিতে পাঠালেন, পরদিন আবার পাঠালেন ব্লাড দিতে, কারণ আপনি আপডেট করেন ডাটাবেস। এখন বেচারা তো মরে যাবে। তো এগুলো যাতে না হয় আর কি, মানে আপডেট রাখতে হবে ডেটাবেস। এভাবে হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামটা কাজ করে। এটা কি বুঝছেন? বেসিক্যালি এই জাস্ট কয়েকটাই, এখানে অনেক কিছু লেখা আছে। আমি আপনাদের ইজি করার জন্য এগুলো কিছু দেখতে হবে না, রেদার জাস্ট কিভাবে কাজ করে ওটা বুঝলেই হবে। কেমন বুঝছেন কিনা বলেন জিনিসটা, মেইন আইডিয়াটা। জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম বেসিক্যালি। কেমন আপনারা পরীক্ষায় ঠিক মতো আঁকলেই হবে মোটামুটি, মানে খুব বেশি একদম ফ্লেয়ার দিয়ে মানে কালার করে সুন্দর করে বক্স করে আঁকতে হবে এমন না। কেমন এই কোর্স আমরাও করে আসছি, মানে টিচাররা নাম্বার না দিলে কেমন লাগে সেটা জানি। সো আমি চাই আপনারা নাম্বার পান, বাট তাই বলে একদম খালি রেখে আসেন না, কিছু না কিছু একটু লেখার ট্রাই করুন। ধর ব্লাড ডোনেশনের কিছু দিলাম, এখন আপনি ধরুন শুধু ইউজার আর রেজিস্ট্রেশন দিলেন, তাইলে তো হবে না, তাই না? ওই জিনিসে কি আপনি নাম্বার দেবেন? নিজেকে বলেন। 10-এর মধ্যে 10 তো দিবেন। তো ট্রাই করবেন কয়েকটা লিখে, মানে কানেকশন দিয়ে কিছু একটা লিখে, তাইলে বেশিরভাগ নাম্বার আপনি পেয়ে যাবেন, ওটা টেনশন নিয়ে। ওকে, সো এই জিনিসটা ক্লিয়ার। সিকোয়েন্স ডায়াগ্রাম আমি ধরলাম, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে আজকে 3টা রিভিউ করলাম, ক্লাস, স্টেট রিভিউ আর সিকোয়েন্সটা জাস্ট একটু করে পড়লাম। ওকে, আপনাদের নেক্সট ক্লাস কি বার একটু দেখি। আপনাদের 27 তারিখ ক্লাস। আপনার সাথে আরো একদিন আমার ক্লাস থাকে, ওটাই আবার না শনিবার না আই থিঙ্ক? হ্যাঁ স্যার। শনিবার। জি স্যার, শনিবারে ক্লাস আছে। আচ্ছা, শনিবারে আছে আর 3 তারিখ আছে, তাই না? আচ্ছা, ওকে। আমি যদি স্যার আমাদের তো থার্সডে মেকআপ নাই তাই না? আমার তো কোনো বলে নাই মেকআপ, এবং আপনারা কি কোনো মেকআপ আছে? তার জন্য আমার কথা, কোনো মেকআপ? স্যার এখনো তো আমাদের ক্যালেন্ডার মানে রিস্কেডিউল করা হয় নাই, তো আচ্ছা, সেজন্য আমি বলি বলতে পারছি আপনাদের না। বেসিক্যালি কি হবে, মোস্ট প্রবলেম আমি যতদূর জানি, মানে ইউআই গভর্নিং বডি যাকে ঠিক করেছে আর কি, আপনাদের সেমিস্টার এক্সটেন্ড হবে কয়েক সপ্তাহ, ঠিক আছে? কারণ আপনাদের তো বেশ অনেক ক্লাস মিস গিয়েছে। তো আমি ক্লাস করতেছি, ক্লাসে আছি। আস্তে আস্তে, হ্যাঁ আমি জানি আপনি অনেক সিরিয়াস হয়েছে। সরি স্যার। না না, অসুবিধা নেই, ইটস ওকে, প্রবলেম নেই। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের তো অনেকগুলো ক্লাস মিস গিয়েছে, তাই না? এখন আপনাদের যদি এগুলো মেকআপ দিতে হয়, তাইলে তো আপনাদের পুরো সপ্তাহে আপনারা ক্লাস করতে হবে, তাই না? বেসিক্যালি লিটারেলি প্রতিদিন ক্লাস করতে হবে। তো এটা তো পসিবল না। এই কারণে যেটা করবে, আই থিঙ্ক আপনাদের সেমিস্টার এক্সটেন্ড হবে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আর কি। কেমন ওইটা আমি যতদূর জানি, আমি শিওর না। তবে না, মেকআপ ক্লাসের ব্যাপারে আমাদের কিছু বলা হয়। কেমন, তো আই থিঙ্ক আপনাদের ইউজুয়ালি ক্লাস চলতে থাকবে। আপনাদের 2 সপ্তাহ ক্লাস হয়েছিল না, আর কয় সপ্তাহ বাকি? তাহলে আর 4 সপ্তাহ বাকি আছে, তাই না? ইফ আই এম নট মিস্টেকেন। তো আর 4 সপ্তাহ ক্লাস চলবে। প্রায় 1 মান্থ এক্সটেন্ড হবে আর কি। 1 মান্থের মতো, হ্যাঁ ওরকম কিছু একটা এক্সটেন্ড হবে, কারণ আপনার এক্সামও আছে ওইদিকে, আবার ঈদের বন্ধ তো পড়ে যাবে এদিকে। তো মানে একটা ভালো এক্সটেন্ড হবে আপনাদের ওই দিক দিয়ে। তো এটা আর কি। আপাতত আপনারা করতে থাকেন, এত টেনশন নেন না। আমি যেটা বলছিলাম, 3 তারিখ হয়তো আমি একটু বিজি থাকতে পারি। ওই দিন আমি যদি কোনো কারণে ক্লাস নিতে না পারি, আমি গ্রুপে জানিয়ে দিব, ঠিক আছে? আপনাদেরকে এএলএমএসও বলে দেবো, টেনশন নিয়ে না। আর এ ক্লাসের রেকর্ডিং আমি এএলএমএস আপলোড দিয়ে দিব, আর স্লাইড তো দিয়ে দিয়েছি। আর আর এই হোয়াইট বোর্ডটা দিয়ে দিব যদি কারোর কাজে লাগে, ইন দ্যাট কেস আর কি। সব কি ঠিক আছে? এনিথিং এলস? স্যার আমি প্রেজেন্টটা মিস করছি স্যার। নেম, নামটা একটু হ্যান্ডটা রেস করেন আপনি, তাইলেই হবে। স্যার রিফাত, স্যার রিফাত হোসেন, আইডি লাস্টে 360। আচ্ছা, একটা হচ্ছে রিফাত, আমি তো সার্ভারটা দিয়েছি, আর একটা হচ্ছে ইলা ছিল, তাই না? ইলা ছিলেন না? জি স্যার। ওকে, রিফাত আর ইলা, ঠিক আছে। আমি আপনাদের দুজনকে করে দিচ্ছি, আর সার্ভারটা আগে আমি দিয়ে দিয়েছি। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমি নাই জানি, তাও আমি জাস্ট আস্কিং। কেমন, ওকে? আপনাদের এরপর কি আর কোনো ক্লাস থাকে? এটার পর আছে কোনো ক্লাস আর কারো? জি স্যার। হাই হাই।
আচ্ছা, অল দ্য বেস্ট। দুপুরবেলা কি অনেক ক্লাস করতে খুব পেইনফুল আমি জানি, বাট একটু কষ্ট করে করেন আর কি। ঠিক আছে, তাহলে এতটুকুই রাখলাম আজকে। আমরা আই গেস স্যাটারডে আবার বসবো। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংকস আ লট।